নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। দ্য স্টোরি স্টুডিওর আজকের নিবেদন ডক্টর গৌরী দের লেখা বই এক ঝুড়ি ভূত থেকে অদৃশ্য বন্ধু। প্রায় 15 বছর পর হঠাৎ মনোজিতের একদিন জয়দীপের কথা মনে পড়ল। ছোটবেলায় ওরা পাশাপাশি দুটো বাড়িতে থাকত। স্কুল থেকে বাড়ি ফিরেই জয়দীপের সঙ্গে মাঠে গিয়ে ফুটবল খেলত। রোদ, জল, বৃষ্টি কিছুই তাদের বাধা দিতে পারত না। এজন্য বাড়িতে কত বকুনি খেতে হয়েছে তাকে, কিন্তু খেলা তাদের বন্ধ হতো না। তারপর একদিন বিনা মেঘে বজ্রপাতের মতো মনোজিতের বাবা জানালেন তাকে বদলি হয়ে যেতে হচ্ছে বর্ধমান। ভেঙে পড়ল দুই বন্ধু। খেলাধুলা সব বন্ধ হয়ে গেল। দুজনে চুপ করে বসে থাকে। লেখাপড়াতেও তাদের মন বসে না। অবশেষে এলো সেই দিন। যাবার আগে জয়দীপ ওকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলল, দেখ, কবে আমাদের দেখা হবে জানি না, আদৌ হবে কি না কে জানে, তবু বলছি যদি বুড়ো বয়সেও দেখা হয়, যদি চেনা চেনা লাগে, বলবি ত্রিপত্র। এটা হবে আমাদের সংকেত। তখন চেহারা বদলে গেলেও আমরা ঠিক চিনতে পারবো। মনোজিৎ বলল, ত্রিপত্র মানে তো গাছের 3টি পাতা। জয়দীপ বলল, হ্যাঁ, 3টি পাতা এক বোটায়। এতদিন নানা কাজের চাপে এসব কথা ভুলেই গিয়েছিল মনোজিৎ। ঠিক করল আগামী রবিবার ও ঝাড়গ্রামে গিয়ে জয়দীপের সঙ্গে দেখা করবে। কি মনে করে মনোজিৎ গাছের 3টি পাতা পকেটে পুরে রাখল। বলা তো যায় না, যদি দেখা না হয় অন্তত বাড়ির লোকের কাছেও পাতা 3টে দিয়ে আসবে, যাতে দেখলেই জয়দীপের মনোজিতের কথা মনে পড়ে। ঝাড়গ্রাম থেকে বেশ কয়েক মাইল দূরে জয়দীপের বাড়ি। অনেকটা পথ আবার ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়। স্টেশনে নেমে একটা ভ্যান নিয়ে ও সেই পুরনো স্কুল বাড়িটার কাছে নামল। কিন্তু স্কুলটার একই অবস্থা, পুরো বাড়ি বলে মনে হয়। আস্তে আস্তে বিকেল পেরিয়ে গেছে। এখান থেকে জয়দীপের বাড়ি হাঁটা পথে যেতে হবে জঙ্গলের মধ্যে দিয়ে। মনোজিৎ ভাবল, আচ্ছা, এখনো কি জঙ্গল আছে? হয়তো বা বাড়ি টাড়ি হয়ে গেছে। ও চিনতে পারবে তো? কিন্তু কিছু দূর যেতেই তার ভুল ভেঙে গেল। ঠিক যেমনটি সে দেখেছিল 15 বছর আগে, আজও ঠিক তেমনই আছে। আঁকা বাঁকা পথ দিয়ে চলল মনোজিৎ। অন্ধকার হয়ে আসছে। জায়গাটাও ভালো নয়। কেমন গা ছমছম করতে লাগলো ওর। আগের অভিজ্ঞতার কথা মনে করে ও একটা বড় টর্চ এনেছিল 6 ব্যাটারির। সেটাকে হাতে নিয়েই এগিয়ে চলল। হঠাৎ দেখল দূর থেকে কিছু লোক আসছে। ওদের হাতে হ্যারিকেন। মনোজিৎ যথাসম্ভব জোরে পা চালালো। ওর মনে হলো কেউ বোধহয় ওকে অনুসরণ করছে। তারপর পেছন ফিরে তাকাতে গিয়ে একটু পিছিয়ে পড়েছিল। লোকগুলো দ্রুত গতিতে এসে ওকে ঘিরে ফেলল। মনোজিৎ ওদের হাতের হ্যারিকেনের আলোয় দেখল
লোকগুলো গুন্ডা ধরনের, মাথায় লাল পাগড়ি, কোমরে গামছা বাঁধা আর হাতে বড় বড় লাঠি। তবে কি ডাকাত? মনোজিৎ যথেষ্ট সাহসী, বলশালীও, কিন্তু ও পরিষ্কার বুঝতে পারল ওদের সঙ্গে লড়াই করতে যাওয়া বোকামো। লোকগুলো বলল, যা আছে সব বার করে দাও, নয়তো জান নিয়ে ফিরতে পারবে না। মনোজিৎ পকেট থেকে টাকা পয়সা সব বার করে দিল। লক্ষ্য করল না যে ওর পকেটে রাখা ত্রিপত্রটাও পড়ে গেল। ঘড়ি, আংটি যা ছিল সব নিয়ে নিল ওরা। তারপর অঙ্গভঙ্গি করে বলে উঠল, এই যে শহরের বাবু, বাইরেটা তো মাঞ্জা দিয়ে চকচকে করে রেখেছ, ভেতরটা তো দেখি ইঁদুরের মতো দুর্বল। ব্যাস, মাথা গরম হয়ে গেল মনোজিতের। হাতের টর্চটা ঘুরিয়ে মারল একজনের মাথায়, সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালো বাকিরা। তোর এত সাহস? তাহলে দেখ আজ তোর কি করি। ওরা একসঙ্গে লাঠি তুলল মনোজিৎকে মারবে বলে। আর ঠিক সেই মুহূর্তে ওদের হাতের লাঠি হাতেই থেকে গেল। কেউ যেন ওদের এক এক করে দূরে ছুঁড়ে ফেলে দিল। মনোজিৎ অন্ধকারেও বারবার দেখার চেষ্টা করতে লাগলো কে তাকে এই বিপদ থেকে রক্ষা করছে। কাউকে দেখতে পেল না, শুধু দেখল ডাকাতগুলোর হাতের লাঠি শূন্যে উঠে ওদেরই পেটাচ্ছে। গা ছমছম করে উঠল মনোজিতের। ভূতেও বিশ্বাস করে না, তবে নিজে চোখে যা দেখছে তা অস্বীকারই বা করে কি করে। ডাকাতগুলো আধমরা অবস্থায় গোঙাতে লাগলো। মনোজিৎ ভয়ে এবার দৌড়তে লাগলো। কি জানি ভূতটা যদি এবার ওকে ধরে। হঠাৎ ও থমকে দাঁড়ালো মানে বাধ্য হলো দাঁড়াতে। কেউ ওর কাঁধটা চেপে ধরেছে। মনোজিৎ বলল, দয়া করে আমাকে ছেড়ে দিন, আপনাকে ধন্যবাদ, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, কিন্তু কিন্তু আমাকে আটকালেন কেন? অনেক রাত হয়ে যাচ্ছে। এত ছুটছিলেন কেন? পাশ থেকে কেউ জিজ্ঞাসা করল। কই কই ছুটিনি তো, বলল মনোজিৎ। ভয় নেই, আমি আপনার কোনো ক্ষতি করব না। তা যাচ্ছেন কোথায়? বন্ধুর বাড়ি। বন্ধু মানে জয়দীপের বাড়ি, বলল মনোজিৎ। ওদিক থেকে কোনো সাড়া এলো না, কিন্তু মনোজিৎ বুঝতে পারছে এখনো লোকটা তার কাঁধ চেপে আছে। বলল, আপনি আমায় আটকাচ্ছেন কেন? আপনি ছুটছিলেন কেন? পড়ে গেলে বেঘোরে প্রাণটা যেত, বলল সেই অদৃশ্য মানুষটা। আপনি না থাকলে আমার যে কি হতো, বলল মনোজিৎ। কেন হবে? আমি তো সেই স্টেশন থেকে আপনাকে অনুসরণ করছি। অবাক হয়ে মনোজিৎ বলল, আপনি কেন? ধরে নিন এটা আমার কর্তব্য। বুঝলাম না, বলল মনোজিৎ। আপনি তো আমাকে চেনেন না, তবে কিসের কর্তব্য? ও আপনি বুঝবেন না, চলুন।
আপনি যেখানে যাবেন বাকি পথটা আপনাকে নিয়ে যায়, বলল সেই অদৃশ্য মানুষ। কিছু দরকার ছিল না, বলল মনোজিৎ। সেটা আমি বুঝব। লোকটার গলার স্বরে এমন কিছু ছিল, মনোজিৎ আর কথা বাড়ায় না। আর একটা কথা, রাত্রিরে ও বাড়িতে বিশ্রাম নিয়ে কাল সকালে বেরোবেন। অদৃশ্য লোকটার কথা শুনে গা জ্বলে গেল মনোজিতের। প্রাণ বাঁচিয়েছে বলে মাথা কিনে নিয়েছে নাকি? হুকুম করছে আমায়। মনে মনে রাগ হলেও নিরুপায় হয়ে চুপচাপ চলতে লাগলো মনোজিৎ। রাত প্রায় 10টা হবে বোধহয়। টর্চটাও তো জঙ্গলে পড়ে গেছে। খিদে পেটে ছুঁচোয় ডন মারছে। এইটুকু ভরসা, একবার পৌঁছতে পারলে যা হোক কিছু খেতে পাবে। মনে মনে একবার হেসে নিল মনোজিৎ। কি করবে জয়দীপকে দেখে? অজ্ঞান না হয়ে যায়? আচ্ছা, চিনতে পারবে তো? না পারলে ত্রিপত্র তো আছেই। মনে পড়তেই পকেটে হাত দিল মনোজিৎ। কোথায় ত্রিপত্র? টাকা বার করার সময় বোধহয় পড়ে গেছে। যাকে মুখেই বলবে না হয়। উফ, ব্যাপারটা কিন্তু দারুণ রোম্যান্টিক হবে। সামনেই একটা মাঠ পড়ল। মনোজিৎ উচ্ছ্বসিত হয়ে বলে উঠল, এই তো সেই মাঠ। আমি আর জয়দীপ কত খেলেছি এখানে। কত স্মৃতি জড়িয়ে আছে এই মাঠের সঙ্গে। আর মাঠের থেকে সামান্য দূরে গেলেই জয়দীপদের বাড়ি। তার 3-4টে বাড়ি পরে আমাদের বাড়ি। ওদিক থেকে কোনো সাড়া না পেয়ে মনোজিৎ এদিক ওদিক ফিরে বলে, আপনি আছেন? কোনো উত্তর আসে না। মনোজিৎ নিজের মনেই বলল, আসলে জয়দীপের বাড়ির কাছে এসে গেছি তো, তাই চলে গেছে। কিন্তু কে এই অদৃশ্য মানুষ? আমার জন্য এত কিছু করার মানে কি? রাত্রির হয়ে গেছে। মনোজিৎ আর না দাঁড়িয়ে পা চালিয়ে জয়দীপদের বাড়ি হাজির হয়ে গেল। লোডশেডিং নয়, এখনও এদিকে ইলেকট্রিক আসেনি। দাওয়ায় টিম টিম করে একটা প্রদীপ জ্বলছে। মনোজিৎ দাওয়ায় উঠে ডাকল, জয়দীপ, এই জয়, কি রে, এর মধ্যে ঘুমিয়ে পড়লি নাকি? দেখ, আমি এসেছি, এই জয়। ভেতর থেকে মেয়েলি গলায় উত্তর এলো, কে? মনোজিৎ এলি? আশ্চর্য হয়ে গেল মনোজিৎ। মাসিমা কেমন করে বুঝলেন আমি মনোজিৎ? আমি তো নাম বলিনি। ভেতর থেকে উত্তর এলো, এসো বাবা, ভেতরে এসো। দাওয়ায় জুতো খুলে মনোজিৎ ঘরে ঢুকল, আর সঙ্গে সঙ্গে থমকে দাঁড়ালো। মাসিমা আসন পেতে খাবার সাজিয়ে হাতে পাখা নিয়ে অপেক্ষা করছেন। মনোজিৎকে দেখে বললেন, আয় বাবা, কতদিন পর এলি। আমি কবে থেকে তোর জন্য অপেক্ষা করছি। হাত মুখ ধুয়ে আগে 4টি খেয়ে নে তো। কথা বলার মতো অবস্থায় ছিল না মনোজিৎ। হাত মুখ ধুয়ে এসে আসনে বসে জিজ্ঞাসা করল, আচ্ছা মাসিমা, আমি যে আসবো
আপনি কেমন করে জানলেন? হেসে জয়দীপের মা, কেন খোকা, মানে তোর বন্ধুই তো কাল রাতে এসে বলে গেল তুমি আসছো, ও তোমাকে নিয়ে আসছে। মনোজিৎ বলল, কিন্তু সে কোথায় মাসিমা, ঘুমিয়ে পড়ল নাকি? জয়দীপের মা একটু ম্লান হেসে বললেন, ওকে এখন তুমি পাবে না, ও বলেছে খেয়ে দে তোমাকে শুয়ে পড়তে। মনোজিতেরও খুব ক্লান্ত লাগছিল, বলল, বেশ, আমি খেয়ে দে শুয়ে পড়ছি। ওকে বলবেন যত রাতে হোক ও যেন আমাকে ডেকে দেয়, ওর সঙ্গে আমার অনেক কথা আছে, কত বছর বাদে দেখা। জয়দীপের মা হেসে বললেন, ঠিক আছে বাবা, এই বছরে কত কি ঘটে গেছে, সেসব কথা ওরও তোমাকে জানাবার আছে। তুমি যাও বাবা, শুয়ে পড়ো। মনোজিৎ শুতে গেল। ঘরটা জয়দীপের। দক্ষিণ খোলা জানলা দিয়ে হু হু করে হাওয়া দিচ্ছিল। খাটের ওপর সুন্দর করে বিছানা পাতা, দুটো বালিশ পাশাপাশি রাখা। তার মানে জয়দীপ জানতো ও আজ এসে রাতে শোবে, কিন্তু কি করে জানল? মনোজিৎ ক্লান্ত শ্রান্ত শরীরটা নিয়ে বিছানায় শুয়ে পড়ল। তার বারবার মনে হতে লাগলো ব্যাপারটা মোটেই স্বাভাবিক নয়। জয়দীপ কি করে খবর পেল তার আসার? ভাবতে ভাবতে ঘুমে চোখ জড়িয়ে এলো মনোজিতের। সে গভীর ঘুমে তলিয়ে গেল। পরদিন সকালে পাখির ডাকে ঘুম ভাঙল মনোজিতের। পাশের জায়গাটা খালি, তার মানে জয়দীপ কাল ফেরেনি। ধরপড় করে উঠে বসল মনোজিৎ। আজ তাকে জানতেই হবে জয়দীপ কি কাজ করে। ও কি কোনো গোপন দলের সঙ্গে জড়িয়ে পড়ল নাকি? তাই হয়তো স্টেশন থেকে লোক পাঠিয়ে ও মনোজিৎকে ফলো করছে। মনোজিৎ খাট থেকে নেমে ডাকল, জয়, এই জয়, মাসিমা। কেউ সাড়া দেয় না। মনোজিৎও আশেপাশের ঘরগুলো দেখল, সব খালি। মেঝেতে মোটা করে ধুলো জমে আছে। কেউ কোনোদিন এখানে থাকে বলে তো মনে হয় না। সবচেয়ে অবাক ব্যাপার, ও যখন কাউকে না পেয়ে জয়দীপের ঘরে ফিরে এলো, দেখল চারিদিকে সেই ধুলো আর ধুলো। খাটের দিকে চোখ পড়ল। কোথায় বালিশ, কোথায় বিছানা? ধুলো পড়া একটা তক্তপোষ পড়ে আছে ভাঙাচোরা অবস্থায়। বুকের মধ্যে ধকধক করছে মনোজিতের। চোখ পড়ল জয়দীপের পড়ার টেবিলটার দিকে। কি দেখছে ও? ওর সেই টর্চটা যেটা জঙ্গলে হারিয়ে গিয়েছিল। আর আর তার পাশে এটা কি? ত্রিপত্র? না, এ ত্রিপত্র তো তার নয়। এটা সদ্য গাছ থেকে পাড়া ত্রিপত্র। তার মানে মনোজিৎ ছুটতে ছুটতে হাজির হলো তার পুরনো বাড়িতে। সেখানে এখন নতুন লোক বাস করছে। মনোজিৎ হাঁফাতে হাঁফাতে বলল, কেউ কেউ আছেন? একবার শুনবেন। একজন ভদ্রলোক বেরিয়ে এসে বললেন, কাকে চাই? মনোজিৎ জয়দীপের বাড়িটার দিকে আঙুল তুলে বলল, ওই ওই। কথা বলতে পারছিল না মনোজিৎ।
ঘটনার আকস্মিকতায়। ভদ্রলোক বললেন, ওই বাড়ি মানে জয়দীপ চাটুর্যেদের বাড়ির কথা বলছেন? মনোজিৎ কথা বলতে না পেরে শুধু মাথা নাড়ল। ভদ্রলোক বললেন, ওটা তো এখন ভূতের বাড়ি বলেই সবাই জানে। ও বাড়িতে যারা ছিল ফুড পয়জন হয়ে 3 জনেই মারা গেছে, বাবা, মা আর ছেলে জয়দীপ। তা প্রায় বছর 2 হয়ে গেল। কেন, আপনারা কোনো খবর পাননি? আচ্ছা, আপনি ওদের কে হন? মনোজিৎ ততক্ষণে হাঁটতে শুরু করে দিয়েছে। ওর হাতে টর্চ আর ত্রিপত্র। খানিকটা এসে মাঠের কাছে দাঁড়িয়ে পড়ে মনোজিৎ। তারপর হাউ হাউ করে কেঁদে ওঠে। তার মানে জয়দীপ কাল সারা রাস্তা তাকে রক্ষা করেছে। সকালে ত্রিপত্র দিয়ে জানিয়ে গেছে সেই জয়দীপ মৃত্যুর পরও তাদের বন্ধুত্বে এতটুকু চির ধরেনি। স্টেশনে ফিরে ট্রেনে উঠে বসল মনোজিৎ। এখনও সে ঘোরের মধ্যে আছে। বন্ধুকে হারানোর ব্যথা, অদ্ভুত ঘটনা তাকে যেন বোবা করে দিয়েছে। বারবার জয়দীপের কথা ভেবে তার চোখে জল আসছে। ট্রেনটা ছেড়ে দিয়েছে। হঠাৎ একটা লোক মনোজিতের হাতে একটা মিষ্টির বাক্স দিয়ে বলল, রাস্তায় খিদে পাবে, খেয়ে নিস। লোকটার মুখটা চাদরে ঢাকা ছিল। মনোজিৎ কিছু বোঝার আগেই লোকটা ট্রেন থেকে নেমে অদৃশ্য হয়ে গেল। মনোজিৎ বাক্স খুলে দেখল তার প্রিয় মিষ্টি কাঁচাগোল্লা। একমাত্র জয়দীপ জানত ও কাঁচাগোল্লা খেতে খুব ভালোবাসে। ওদের দুজনের মধ্যে বাজি রাখা হতো, কাঁচাগোল্লা যে জিতবে সেই পাবে।